কাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ? পাকিস্তান থেকে অস্ত্র ঢুকছে বাংলাদেশে। বাংলাদেশে নজর বাড়ছে পরাশক্তিগুলির। ইউনূস আমল থেকে বাংলাদেশের রাজনীতির সমীকরণটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। পরিবর্তনের এই ধারা বাংলাদেশের নির্বাচিত সরকারের আমলেও অব্যাহত। পরিবর্তন মানে এখানে অগ্রগতি কিংবা উন্নয়ন নয়, বরং উগ্রপন্থার বিকাশ, বাংলাদেশের মাটিতে পাক প্রভাব বৃদ্ধি, বাংলাদেশের ওপর বিশ্বের পরাশক্তিগুলির নজর, আঞ্চলিক ও ভূ রাজনীতির চাপ। দিন কয়েক আগের একটি ঘটনার কথা বলি। আশুলিয়ার একটি মাদ্রাসার টয়লেট থেকে উদ্ধার হয় গুলি ভর্তি পিস্তল। পিস্তলটির গায়ে লেখা ছিল মেড ইন পাকিস্তান। মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার একটি সতর্কতা। বাংলাদেশের মাদ্রাসাগুলির ওপর সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই। দেশের নির্বাচিত সরকার নিজেই জানে না সেখানে কি পড়ানো হয়। আর সেই মাদ্রাসাগুলি থেকেই যদি অস্ত্র উদ্ধার হয়, ধর্মীয় শিক্ষার আড়ালে সন্ত্রাসের আতুরঘর হয়ে উঠছে না তো মাদ্রাসাগুলি? তবে এই প্রথম নয়, বেশ কয়েক মাস আগেও ফরিদপুরের মধুখালী থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানি অস্ত্র। সেবার র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানে তৈরি একটি রিভলভার ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এখন প্রশ্ন, এই পাকিস্তানি অস্ত্র কিভাবে ঢুকছে বাংলাদেশে? এখানেও একটা গল্প রয়েছে। এর পেছনে রয়েছে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রেম। ইউনূস আমলে পাকিস্তান থেকে আসা সব পণ্যের ওপর বাধ্যতামূলক শতভাগ ফিজিক্যাল এক্সামিনেশন বা কায়িক পরীক্ষার বিশেষ শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়। 2024-এর 29শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে ইউনূস সরকার। কাজে গতি আনার অজুহাতে পাক পণ্যের পরীক্ষা নিরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশে পণ্য আমদানির আড়ালে বেড়েছে মাদক চালান, চোরা চালান, অস্ত্র পাচার। পাকিস্তান থেকে পাখির খাদ্যের পরিবর্তে মাদক ভর্তি কন্টেনার এসে ভিড়েছে বাংলাদেশে। পাকিস্তানকে ইউনূস যে গোল্লা ছুট দিয়ে গেছে, আজ তারই ফল ভুগছে বাংলাদেশ। বাংলাদেশের চট্টগ্রামে ও মোংলা বন্দরে একে একে পাকিস্তানি জাহাজ ভিড়তে শুরু করে। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে মোংলায় এসে পৌঁছায় জাহাজ। পাকিস্তান থেকে জাহাজটি চিটাগুড় নিয়ে আসার কথা বললেও আদতে জাহাজটিতে কি ছিল জানা নেই কারোর। কারণ ইউনূস সরকারের বিজ্ঞপ্তির জেরে পাকিস্তান থেকে আসা পণ্যের ফিজিক্যাল চেকিং বন্ধ করা হয়েছিল আগেই। এরপর পাকিস্তান থেকে মোংলা বন্দরে এসেছে চাল, কিন্তু কোনোবারই পরীক্ষা নিরীক্ষা কিছুই হয়নি। ইউনূস সরকারের বিজ্ঞপ্তি জারির পরপরই পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে আসা জাহাজের 2টি কন্টেনারে বিস্ফোরক থাকার তথ্য ফাঁস হয়। কিন্তু যেমন ইউনূস তেমন তারেক, পাকি প্রেম রয়ে গেছে একভাবে। সাবধান হয়নি বাংলাদেশ, বরং চুপ থেকে যা ঘটছে তাতে সায় দিয়ে গেছে। জুলাই আন্দোলন প্রসঙ্গে একবার আসিফ রঞ্জন ভূঁইয়া বলেছিলেন, আমরা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। আসিফের এই উক্তির মধ্যে দিয়ে 2টি অর্থ সামনে আসে। প্রথমত, 5ই আগস্ট ছিল পরিকল্পিত ছাত্র জনগণের তাণ্ডব, যাকে বিপ্লবের নাম দিয়ে বাংলাদেশের আপামর জনগণকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দ্বিতীয়ত, তিনি সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন। এখানেই প্রশ্ন, হাজারো হাজারো জনগণের হাতে অস্ত্র উঠবে কোথা থেকে? এত বেআইনি অস্ত্রের যোগান দেবে কে? তবে কি পাকিস্তান থেকে নিয়ে আসা অস্ত্রই বিক্ষোভকারীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? যদি সেটাই হয়, পাকিস্তানে এইসব অস্ত্র তৈরি হচ্ছে কোথায়? পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার একটি ছোট্ট গ্রাম দারা আদমখেল। গোটা গ্রামটাই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। গ্রামের প্রায় প্রতিটা ঘরে ঘরে তৈরি হয় বেআইনি অস্ত্র। ছোট থেকে বড়, মাঝারি, অত্যাধুনিক বন্দুক, পিস্তলের কার্বন কপি সেখানে তৈরি হয়ে যায় নিমেষে। শোনা যায়
পাকিস্তান ও আফগান ভিত্তিক সশস্ত্র বাহিনীর হাতে অস্ত্রের বড় যোগানদার এই দারা আদম খেল। এবার মনে করে দেখুন, বাংলাদেশের মাদ্রাসায় পাওয়া পিস্তলটির গায়ে কি লেখা ছিল? মেড ইন পাকিস্তান। পাকিস্তানে অবৈধ অস্ত্রের যোগান, পাকিস্তান থেকে আসা পণ্যের পরীক্ষা নিরীক্ষা না হওয়া, আসিফের সশস্ত্র বিপ্লবের হুঁশিয়ারি, ঠিক যেন টিভির ধারাবাহিকের মতো একটার সঙ্গে আরেকটা এপিসোড জুড়ে যায়। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তানে আরও কাছাকাছি বাংলাদেশ। পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর জন্য অস্ত্র সরবরাহ চলছে না তো? এই আশঙ্কা আগেই ছিল। বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। চীন পাকিস্তান তো রয়েছেই, আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে ডিপ স্টেটের অভিযোগ উঠে আসছে। বাংলাদেশের মাটিতে হামাসের মতো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ছে বলে মনে করছে ইসরায়েলও। এর ফলে বাংলাদেশের জন্য যেমন ঝুঁকি বাড়ছে, ঠিক তেমনভাবে দক্ষিণ এশিয়ার বড় শক্তি ভারতের ওপর চাপ সৃষ্টির পরিকল্পিত ছক ভেসে উঠছে। আর সবকটা ঘটনাকে একসঙ্গে জুড়লে একজনেরই ছবি ভেসে উঠছে, তিনি মোহাম্মদ ইউনূস। তিনি এলেন, দেশ বিক্রি করলেন, চলেও গেলেন। কেমন লাগলো আজকের প্রতিবেদনটি? জানাতে কমেন্ট করুন। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।